নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি। কার্য আর ক্ষমতা হয়ে গেছে, আজকে করব শক্তি। শক্তি, এনার্জি। শক্তি বলতে কি বোঝা হয়? শক্তি বলতে বোঝা হয় না কাজ করার সামর্থ্যকেই বলা হচ্ছে শক্তি। কাজ করার সামর্থ্যই হলো শক্তি। আমি যার জন্য আমি কাজটা করতে পারছি। কার্য মানে কি? কার্য মানে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি সেই বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে বলবো প্রযুক্ত বল কার্য করেছে। আর শক্তি বলছি কাজ করার সামর্থ্যই হলো শক্তি। অর্থাৎ আমি যার জন্য কাজটা করছি, কিসের জন্য আমি কাজটা করছি? শক্তির জন্য আমি কাজটা করতে পারছি। যার জন্য আমি কাজটা করতে পারছি সেই জিনিসটাকে বলছি শক্তি। তাহলে সোজা হিসাব, শক্তির হচ্ছে কাজ করার সামর্থ্য হলো শক্তি, বা এখানে কার্য করার সামর্থ্য হলো শক্তি লিখলেও হবে। এবার শক্তি মানে কি? তার মানে আমি যতটা কাজ করতে পারছি, সেটাই হচ্ছে আমার শক্তি। কেন? কাজ করার সামর্থ্য হলো শক্তি, অর্থাৎ আমি যতটা কাজ করতে পারছি সেটাই হচ্ছে আমার শক্তি। এই জন্যে শক্তির একক ও কার্যের এককের মধ্যে কোনো পার্থক্য নাই। শক্তির মাত্রা কার্যের মাত্রার মধ্যে কোনো পার্থক্য নাই। কার্য যেমন স্কেলার রাশি, শক্তিও তেমন স্কেলার রাশি। ঠিক আছে? কেন? কাজ করার সামর্থ্যই হলো শক্তি। তাহলে কোনো বস্তু বা কোনো একটা ব্যক্তি মোট যে পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে তার শক্তির পরিমাণ। যে পরিমাণ কাজ করে সেটাই হচ্ছে তার শক্তির পরিমাণ। হ্যাঁ, তাহলে তাহলে শক্তির এসে একক কি হবে? সবকিছু একদম সেম। শক্তির এসআই একক জুল, কার্যের এসআই একক ছিল জুল, শক্তির এসআই একক জুল। সিজিএস একক আর্গ, সিজিএস একক আর্গ। মাত্রা কি হবে? কার্যের মাত্রা কি ছিল? মাত্রা হবে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। কার্যের মাত্রা যেটা ছিল সেটাই হচ্ছে শক্তির মাত্রা। আর শক্তি একটা স্কেলার রাশি। শক্তি হলো একটি স্কেলার রাশি। শক্তি হলো একটি স্কেলার রাশি। তাহলে শক্তি কি? কাজ করার সামর্থ্যই হলো শক্তি। আমি যার জন্য কাজটা করতে পারছি, যে জিনিসটার জন্য, সেই জিনিসটাই হচ্ছে শক্তি। অর্থাৎ আমি শক্তির জন্য আমি কাজটা করতে পারছি, কোনো একটা কাজ। কোনো বস্তু বা ব্যক্তি মোট যে পরিমাণ কাজ করতে পারে সেটাই হচ্ছে ওই ব্যক্তির শক্তি। অর্থাৎ ধরলাম কোনো একটা বস্তু 20 জুল কাজ করলো বা 20 জুল কাজ করতে পারে, তাহলে তার 20 জুলটাই হচ্ছে শক্তি। হ্যাঁ, তো এই জন্য কার্য আর শক্তির একক, মাত্রা আর স্কেলার না ভেক্টর রাশির মধ্যে কোনো পার্থক্য নেই। শক্তির এসআই একক জুল, সিজিএস একক আর্গ, মাত্রা ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, আর শক্তি হলো একটি স্কেলার রাশি। এবার প্রকৃতিতে শক্তির বিভিন্ন রূপ দেখা যায়। মোট প্রকৃতিতে আমরা 8 প্রকার শক্তি দেখতে পাই। তাহলে শক্তির বিভিন্ন রূপ। প্রকৃতিতে আমরা কভাবে শক্তিকে দেখতে পাই? মোট 8 ভাগে দেখতে পাই। শক্তির বিভিন্ন রূপ ক ভাগে দেখতে পাই? 8 ভাগে দেখতে পাই। লিখবো 1 2 3 4, পরপর লিখছি।
প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটা নিয়ে এই চ্যাপ্টারে পড়বো, যান্ত্রিক শক্তি। তারপরে আছে তাপ শক্তি। পরপর পরপর না লিখলেও হবে, উল্টা পাল্টা করে হয়তো অনেক বই আছে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি। 3 নম্বর আলোক শক্তি। 4 নম্বর তড়িৎ শক্তি। চারটা হলো, আরো আরো 4টা আছে। 5 নাম্বার হচ্ছে চৌম্বক শক্তি। চুম্বকের দ্বারা যেটা হয়, চৌম্বক শক্তি। 6 নম্বর রাসায়নিক শক্তি। 7 নম্বর শব্দ শক্তি। 8 নম্বর পারমাণবিক শক্তি। এই মোট 8 প্রকার শক্তির বিভিন্ন রূপ আমরা দেখতে পাই। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, পারমাণবিক শক্তি। এই 8 প্রকার শক্তি সম্পর্কে আমরা ধাপে 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 জানবো। যেমন তাপ শক্তি, এর পরের চ্যাপ্টার তাপ চ্যাপ্টার আছে, ঠিক আছে, এরকম করে জানবো। তো যাই হোক, এই চ্যাপ্টারে যেটা মেইন, যেটা আমরা জানবো যে শক্তি সম্পর্কে, সেটা হচ্ছে এইটা, যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তাহলে আমরা পড়বো কি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি। মেকানিক্যাল এনার্জি। কি যান্ত্রিক শক্তি? যান্ত্রিক শক্তি সংজ্ঞাতে বলা হচ্ছে, সংজ্ঞাতে বলা হচ্ছে কোন একটি বস্তু কোন একটি বস্তু বা ব্যক্তি গতি কমা অবস্থানের পরিবর্তন কোন একটি বস্তু বা ব্যক্তি গতি অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তন পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে
তাকে যান্ত্রিক শক্তি বলে। কি লিখলাম? কোন একটি বস্তু বা ব্যক্তি সে শক্তি একটা বস্তু লাভ করতে পারে, একটা ব্যক্তিও লাভ করতে পারে। তো কোন একটি বস্তু বা ব্যক্তি গতি, অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তন, এই তিনটে টার্ম গতির জন্য লাভ করতে পারে। কিসের জন্য লাভ করতে পারে যান্ত্রিক শক্তি? এক, গতির জন্য লাভ করতে পারে। দুই, লাভ করতে পারে অবস্থানের পরিবর্তন। আর তিন, লাভ করতে পারে আকৃতির পরিবর্তন। এই তিনটা শর্তের জন্য কোন একটা বস্তু বা ব্যক্তি এই যান্ত্রিক শক্তি লাভ করতে পারে। যান্ত্রিক শক্তি লাভ করার মোট কত শর্ত? তিনটা। একটা পেতে পারে গতির জন্য, একটা পেতে পারে অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তন। অ্যাকচুয়ালি দুটা, এই একটা, এটা 2 নম্বরে, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 1 নম্বর হয় গতির জন্য পেতে পারে, নাহলে অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য পেতে পারে। হ্যাঁ, এবার এই সংজ্ঞার উপর ভিত্তি করে যান্ত্রিক শক্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে। কাজ করে, এবার এখানে লিখেছি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, দরকার নাই কার্য করার যে সামর্থ্যের বদলে খালি শক্তি লিখে দিলে হয়ে গেল, কারণ কার্য করার সামর্থ্য মানে তো শক্তি। তাহলে লেখা যাবে কোন একটি বস্তু বা ব্যক্তি গতি, অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তবে এটা লেখাটাই ভালো, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি দুই ভাগে ভাগ করা যাচ্ছে। যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা বলা হচ্ছে স্থিতিশক্তি, আর আরেকটা 2 নম্বরটা হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, স্থিতিশক্তি, গতিশক্তি। হ্যাঁ, এবার স্থিতিশক্তি কখন লাভ করবে কোন একটা বস্তু? স্থিতিশক্তি লাভ করবে যখন বস্তু এই যে এইটা অবস্থানের পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য অবস্থান পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য তাহলে কি লিখলাম? অবস্থান পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে। কি করে বোঝাচ্ছি? হ্যাঁ, আর গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে গতির জন্য যে শক্তি লাভ করে, গতির জন্য যে শক্তি লাভ করে, গতির জন্য কার্য করার সামর্থ্য লাভ করা, বা গতির জন্য কার্য করার সামর্থ্য লাভ করা, বা গতির জন্য শক্তি লাভ করা, কার্য করার সামর্থ্য লাভ করা। হ্যাঁ, যান্ত্রিক শক্তিকে ভাগ করেছি দুটো ভাগে, একটা হচ্ছে স্থিতিশক্তি, একটা গতিশক্তি। স্থিতিশক্তির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন বা আকৃতির পরিবর্তনের জন্য কোন একটা বস্তু একটা শক্তি লাভ করবে, গতিশক্তিতে কোন একটা বস্তু গতির জন্য শক্তি লাভ করবে। আর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান সমান হচ্ছে যান্ত্রিক শক্তি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই প্রথমটা নিয়ে পড়বো, স্থিতিশক্তি। স্থিতিশক্তি স্থিতিশক্তি
স্থিতিশক্তি। স্থিতিশক্তি ইংরেজিতে বলা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। কি এই স্থিতিশক্তি? সংজ্ঞাটা লিখছি না, তবে স্থিতিশক্তি দেখে নিলাম যে কোনো একটা বস্তু কিসের জন্য লাভ করবে না। আচ্ছা আবার লিখি। স্থিতিশক্তিতে কি দেখলাম? অবস্থান পরিবর্তন, ছোট্ট করে লিখবো এবার, অবস্থান পরিবর্তন, অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তন, অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তনের জন্য, অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে, ভালো করে বুঝতে হবে, আকৃতির পরিবর্তনের জন্য অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে। ঠিক আছে, স্থিতিশক্তির ক্ষেত্রে কি হয়, কোন একটা বস্তু, এখানে কোন বস্তু লিখতে হবে, আমি লিখলাম না, অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি লাভ হচ্ছে কখন? দুটা শর্ততে, একটা অবস্থান পরিবর্তন আর একটা হচ্ছে আকৃতির পরিবর্তনের জন্য। দুটা জিনিস বুঝবো। প্রথমে আসছে অবস্থান পরিবর্তনের জন্য কোনো একটা বস্তু স্থিতিশক্তি কি করে লাভ করছে। অবস্থান পরিবর্তনের জন্য কোনো একটা বস্তু স্থিতিশক্তি কি করে লাভ করছে। এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা পেরেক, কাটা, এই কাটা, আর এর উপরে একটা হাতুড়ি আছে, একটা হাতুড়ি। আমি কি করলাম, হাতুড়িটাকে এখানে ঠেকিয়ে রাখলাম, কাটাটা টেবিলের ভিতরে ঢুকবে কি? ঢুকবে না। তার মানে কি? তার মানে হাতুড়িটার মধ্যে নিজ কোনো আমি শক্তি দেইনি। কিন্তু হাতুড়িটাকে যেই আমি উপরে উঠিয়ে দিলাম, একটু এর অবস্থানটা পরিবর্তন করে দিলাম, এখান থেকে আমি হাতুড়িটাকে এরকম করে দিলাম, এখানে একটু স্থির করে রেখে এখানে বাড়ি মারলাম, এবার ছোট হয়ে গেল একটু, যাই হোক, তো এরকম করে বাড়ি মারলাম, তাহলে এবার কাঁটাটা ভিতরে ঢুকবে। তার মানে এখানে স্থির হয়ে আছে। যখন হাতুড়ির মাথা, এই কলমে যদি এটা হাতুড়ির মাথা হয়, তাহলে এটা যখন এখানে এরকম ছিল, তখন কিন্তু এর মধ্যে কোনো শক্তি ছিল না। শক্তি থাকলে কাঁটাটা টেবিলের ভিতরে ঢুকে যেত। কিন্তু যখন আমি এখানে এরকম করে এটাকে এনে স্থির করলাম, তার মধ্যে এখানে একটা শক্তি সঞ্চয় হলো। এখানে ছিল, অবস্থান পরিবর্তন করে এখানে আনলাম, তার মানে নিশ্চয়ই এখানে এর মধ্যে একটা শক্তি সঞ্চয় হলো, যে শক্তির জন্য এটা যখন বাড়ি মারলাম কাঁটাটা টেবিলের ভিতর ঢুকে গেল। তার মানে কি? তার মানে অবস্থান পরিবর্তন করলাম, হাতুড়ি ছিল এখানে, কিন্তু হাতুড়িটাকে নিয়ে গেলাম এই জায়গাতে, আর তার জন্য কি হলো, তার জন্য বস্তু একটা শক্তি লাভ করলো। কি শক্তি লাভ করলো? সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে অবস্থান পরিবর্তনের জন্য বস্তু কি করে স্থিতিশক্তি লাভ করে, এটা একটা উদাহরণ হলো। 2 নম্বর একটা উদাহরণ হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। জলবিদ্যুৎ শক্তি কি হয়? জলবিদ্যুৎ শক্তিতে যদি দেখা যায়, মানে নদীর জলের স্রোতে কারেন্ট তৈরি করা হয় জলবিদ্যুৎ শক্তিতে। ধরলাম এটা নদী এরকম যাচ্ছে, নদীর কি করা হয়, এখানে একটা বাঁধ দেওয়া হয়, বড় করে বাঁধ দেওয়া হয়। এবার বাঁধ দেওয়া হলে কি হবে, গেট বন্ধ রাখা হয়, তাহলে জলের লেয়ারটা বাড়বে না কমবে? এখানে বাঁধ দিয়ে ঘিরে দিয়েছি, কিন্তু পিছন দিকে জল আসছে, তাহলে লেয়ারটা বাড়বে। আর কি করা হবে,
লেয়ারটা তো বাড়বেই, তার সাথে 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 এটাকে কি করেছি আমি স্থির করে রেখেছি, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। তারপর যখন এখান থেকে আমি গেট খুলে দিব তখন জলের স্পিডটা বাড়বে। কেন বাড়বে? জলের স্পিডটা বাড়বে কারণ এখানে আমি এটাকে স্থির করে রেখেছিলাম। একটা জিনিস যদি ভেবে দেখা যায়, এখানে যদি বাঁধটা না থেকে নদীটা যদি এমনি নর্মাল স্পিডে যেত তাহলে কিন্তু এতটা জলের স্পিড পাওয়া যেত না। কিন্তু বাঁধ দিয়ে যখন আমি এটাকে এরকম করে জলটাকে আটকে রাখছি, আটকে রাখার পর যখন আমি ছাড়ছি তখন এই জলের স্পিডটা বেড়ে যাচ্ছে। কেন? কারণ যখন এই যে বাঁধ দিয়ে যখন জলের নদীর জলটাকে যখন আটকে রাখা হয়েছে তখন ওর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, যার জন্যে যে জলটা আসছে সেই জলটা জোরে পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে জল জোরে পড়লে লাভ কি? জল জোরে পড়লে লাভ হচ্ছে জলবিদ্যুৎ শক্তি ক্ষেত্রে কিরকম হয় ব্যাপারটা, এখানে একটা পাখা লাগানো থাকে, এরকম পাখা থাকে, আর পাখার উপর দিয়ে একটা জেনারেটর বসানো থাকে। এই জল যাচ্ছে, যখন নদীর জল যায় তখন পাখাটা ঘুরে, যখন স্রোত যেদিকে যায় পাখাটা সেদিকে ঘুরে। এবার স্রোত যত জোরে হবে পাখাটা তত জোরে ঘুরবে, আর পাখা যত জোরে ঘুরবে তত বিদ্যুৎ উৎপাদন বেশি হবে। এই বিদ্যুৎ উৎপাদন বেশি করার জন্যই নদীর জলকে বাঁধ দিয়ে ধরে রাখা হয়, যাতে নদীর জলের স্রোত বা নদীর জলের বেগটা বৃদ্ধি পায়। বেগ বৃদ্ধি পেলে কি হবে? পাখাটা জোরে ঘুরবে, আর পাখা যদি জোরে ঘুরে তাহলে বিদ্যুৎ উৎপাদন বেশি হবে। তো যাই হোক, এই গেল স্থিতিশক্তি। একটা হচ্ছে হাতুড়ি পেরেক, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ শক্তি বাঁধ। এই জন্য এক্ষেত্রে বাঁধ দেওয়া হয়। যদি বাঁধটা না থাকতো নদীটা কিন্তু এরকম এত জোরে জল যেতই না, যেরকম নর্মাল যাচ্ছিল সেইভাবেই যেত। কিন্তু বাঁধ দিয়ে যখন আমি জলটাকে আটকে রাখার পরে যখন ছাড়ছি তখন জলের স্পিডটা হু 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 করে বাড়ছে। তার কারণ যখন আমি বাঁধ দিয়ে এটাকে ঘিরে রেখেছি তখন ওই জলটা স্থির আছে, স্থির থাকার সময় ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছে, সেই শক্তিটাই হচ্ছে কি স্থিতিশক্তি। তাহলে অবস্থান পরিবর্তনের জন্য হলো। এরপরে দেখবো আকৃতির পরিবর্তনের জন্য কোন বস্তু কি করে স্থিতিশক্তি লাভ করে। আকৃতির পরিবর্তনের জন্য কি করে কোন একটা বস্তু স্থিতিশক্তি লাভ করে। আকৃতির পরিবর্তন ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং দেখতে এরকম হয়, অনেকটা এরকম হয় স্প্রিং। আমি কি করলাম, স্প্রিংটাকে স্প্রিং এর উপর একটা বল রাখলাম, বল রেখে এই বলটাকে আর স্প্রিংটাকে এরকম চেপে দিলাম, এরকম করে চেপে দিলাম। তাহলে কি হবে? তাহলে স্প্রিংটা এরকম ঘন হয়ে যাবে। এখানে ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, স্প্রিংটা এরকম ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে গিয়ে ওর উপরে কি থাকবে? ওর উপরে বলটা থাকবে। বলটা থাকলো, আমি কি করলাম, এটা বাস্তব উদাহরণ, কিন্তু আমি স্প্রিং নিলাম, স্প্রিং এ বলটাকে নিয়ে এরকম করে চেপে দিলাম, তাহলে স্প্রিংটা কি হলো? আকার পরিবর্তন তো অবশ্যই হলো, আকার পরিবর্তন হলো। এবার চাপ দিয়ে আমি কি করলাম, তার মানে চাপ দিয়ে আমি ওটাকে ছেড়ে দিলাম। কি হবে? চাপ দিয়ে ছেড়ে দিলে বলটা ছিটকে পড়বে। এবার আমি যখন নরমাল রেখেছিলাম কই, তখন তো পড়েনি। যখন আমি এই নরমাল স্প্রিং এ বল রেখেছিলাম তখন ছিটকে পড়েছিল, পড়েনি। কিন্তু যখন আমি ওটাকে চাপ দিয়ে ওর আকার পরিবর্তন করলাম, যখন আমি স্প্রিংটাকে চাপ দিয়ে যখন এর আকারটা পরিবর্তন করলাম তখন কি হলো? তখন স্প্রিং এর যে ওই যে আকার পরিবর্তন, আকৃতি পরিবর্তনের জন্য ওই স্প্রিং এর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার যেই আমি স্প্রিংটাকে ছাড়লাম অমনি সেই স্থিতিশক্তিটা কি করলো? বলটাকে উপরে ফেলে দিল। হ্যাঁ, তাহলে এই গেল একটা স্প্রিং। 2 নম্বর হচ্ছে তীর ধনুক। কোন একটা ধনুকে তীর লাগিয়ে রেখেছি। আমি কি করলাম, ধনুকটাকে মানে এই যে দড়ি আছে, দড়িটাকে টানলাম না। দড়িটাকে না টানলে তীর কোনোদিনও সামনের দিকে যাবে না। কিন্তু যখনই আমি এটাকে টানলে আকারটা পরিবর্তিত হবে কি হবে না? ধনুকের আকার পরিবর্তন হয় টানলে। দড়িটা টানলে আকারটা পরিবর্তন হবে। এবার দড়িটা টানার পরে যে আকারটা পরিবর্তন হলো ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হলো। এবার যখন আমি দড়িটাকে ছেড়ে দিলাম তখন ওই স্থিতিশক্তির জন্য তীরটা সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, তাহলে এই গেল
স্থিতিশক্তি। তাহলে অবস্থান পরিবর্তন ও আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হচ্ছে স্থিতিশক্তি। দুটো করে উদাহরণ দেখলাম, একটা হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য কি করে কোনো একটা বস্তু স্থিতিশক্তি লাভ করে, আর আকৃতির পরিবর্তনের জন্য কোনো একটা বস্তু কি করে স্থিতিশক্তি লাভ করে। অনেক বইয়ে আরো উদাহরণ আছে, তো আমি তো এই দুটো করেই দিলাম। এখন দেখব অভিকর্ষীয় স্থিতিশক্তি বা স্থিতিশক্তির যে রাশিমালা সেটা দেখব। অভিকর্ষীয় স্থিতিশক্তি বা স্থিতিশক্তির রাশিমালা, তারপরে যাব গতিশক্তিতে। অভিকর্ষীয় স্থিতিশক্তি, ছবিটা আগে ধরলাম এই আমার ভূপৃষ্ঠ, মানে মেঝে বলছি ভূপৃষ্ঠ, একটা বস্তু এই উচ্চতায় আছে, বস্তুটার ভর আমি ধরলাম m, নিচে কাজ করছে g, মানে g মানে কি, g মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন ভূপৃষ্ঠে মানে যদি বস্তুটা এখানে থাকতো ভূপৃষ্ঠে সকল বস্তুর স্থিতিশক্তি শূন্য ধরা হয়। এখানে একটা জিনিস বলি, ভূপৃষ্ঠে অর্থাৎ যদি কোনো একটা বস্তু ভূপৃষ্ঠে থাকে, আমি এখানে আলাদা একটা ছবি বুঝাই, কোনো একটা বস্তু যদি ভূপৃষ্ঠে থাকে তাহলে ভূপৃষ্ঠে থাকলে স্থিতিশক্তি হবে শূন্য। ভূপৃষ্ঠে থাকলে স্থিতিশক্তি হবে শূন্য এবং এটাকে নির্দেশ তল হিসেবে ধরা হয়। যাই হোক, ভূপৃষ্ঠে যদি কোনো বস্তু থাকে তাহলে স্থিতিশক্তি হবে শূন্য, যদি ভূপৃষ্ঠের উপরে থাকে তাহলে স্থিতিশক্তি হবে কি ধনাত্মক। আর যদি ভূপৃষ্ঠের নিচে কোনো বস্তু থাকে, ভূপৃষ্ঠের নিচে, তাহলে সেক্ষেত্রে স্থিতিশক্তি হবে ঋণাত্মক। হ্যাঁ, তাহলে ভূপৃষ্ঠে যখন কোনো বস্তু থাকবে তার স্থিতিশক্তি ধরে নেব শূন্য, যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের উপরে থাকবে তখন তার স্থিতিশক্তি হবে ধনাত্মক, আর যখন কোনো বস্তু নিচে থাকবে, ভূপৃষ্ঠের নিচে থাকবে, তখন সেই ক্ষেত্রে স্থিতিশক্তি হবে ঋণাত্মক। এখন যেটা মেন জায়গা সেটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাণ। একটু আগে দেখলাম যে কোনো বস্তু যে পরিমাণ কার্য করে সেটাই ওই বস্তুর শক্তি। কোনো বস্তু যে পরিমাণ কার্য করে সেটাই হচ্ছে তার শক্তি, একদম প্রথমেই বললাম। তাহলে ধরলাম আমি একটা m ভরের বস্তুকে, এটা ভাষায় লিখবো যে ধরি m ভরের একটি বস্তুকে এই উচ্চতায় উপরে তোলা হলো, m ভর সম্পন্ন কোন একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো, এটাই লিখছি না আমি। হ্যাঁ, তাহলে অতএব বস্তুর উপর ক্রিয়াশীল বল, কারণ বস্তুকে যখন আমি উপরের দিকে উঠাচ্ছি, নিচে তো অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বল। আমি কি বল দিয়ে ফেলেছি ওটা আমার মাথায় ঘামানোর দরকার নাই, অভিকর্ষ বল কতটা কাজ করছে সেটা দেখব। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল কত হবে, বস্তুর ভর m আর ত্বরণটা কত g, ভর ইনটু ত্বরণ, তাহলে mg, বস্তুর উপর ক্রিয়াশীল বল mg, অতএব অভিকর্ষ বলের দ্বারা কৃত কার্য, তাই তো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কার্য এখানে বলের বিরুদ্ধে হবে। কেন বলের বিরুদ্ধে হবে, কারণ অভিকর্ষ বল কোথায় কাজ করছে, নিচে, আর বস্তু কোথায় যাচ্ছে, উপরে, তাহলে এটা বলের বিরুদ্ধে কার্য, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য
mgh, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য mgh। এখন আমরা জানি যে কোনো একটা বস্তু যতটা কার্য, কোনো একটা বস্তু বা ব্যক্তি যতটা কার্য সম্পন্ন করে সেই পরিমাণ কার্য ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়, তাই তো? কোনো একটি বস্তু যত পরিমাণ কার্য করে, এই যে m ভরের বস্তুটা যত যে পরিমাণ কার্য করে উপরে উঠলো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য, কিন্তু কার্য তো করেছে, সেই পরিমাণ শক্তি ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তাহলে অতএব স্থিতিশক্তির রাশিমালা কি হলো? স্থিতিশক্তির রাশিমালা হলো অতএব বস্তুর স্থিতিশক্তি সমান সমান mgh। এই একটা সূত্র পেলাম, বস্তুর স্থিতিশক্তি mgh। এবার যদি বাংলাতে লিখি তাহলে হবে বস্তুর ভর, এটাকে বাংলাতে যদি লিখি তাহলে হবে বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, যার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষজ ত্বরণ আর h কি? h হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। হ্যাঁ, এই গেল হচ্ছে বস্তুর স্থিতিশক্তির রাশিমালা। তাহলে আশা করি স্থিতিশক্তি বোঝা গেছে। এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে গতিশক্তি। এরপরে যাব গতিশক্তিতে। গতিশক্তি গতিশক্তি হ্যাঁ, তাহলে অবস্থাটা ঠিক করে দিই। গতিশক্তি, গতিশক্তি কি হবে? কোন বস্তু গতির জন্য, কোন বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে, কোন বস্তু তার গতির জন্য কোন বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে তার গতিশক্তি। এটাতে ছিল অবস্থান পরিবর্তনের জন্য স্থিতিশক্তিতে, আর এটা হলো গতির জন্য লাভ করে। কোন বস্তু গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে? তাকে গতিশক্তি বলে। এখন স্থিতিশক্তির ক্ষেত্রে কি দেখলাম? স্থিতিশক্তির ক্ষেত্রে দেখলাম কোন একটা বস্তু যে পরিমাণ কার্য করে, অর্থাৎ গতিশীল থেকে শূন্য হওয়ার জন্য, একটু পরে বোঝাচ্ছি ওটা। এখন হলো, এখন গতিশক্তির রাশিমালাটা বার করব। গতিশক্তির রাশিমালাটা বার করব, তার জন্য আমাকে সংজ্ঞাটা মিটাতে হবে, একটু জায়গা লাগবে, ভালো করে বুঝতে হবে সংজ্ঞাটা কি করে আসছে। সংজ্ঞা বলছি, রাশিমালাটা কি করে আসছে। ধরি m ভরের একটি বস্তু, ধরি m ভরের একটি বস্তু u বেগে, ধরি m ভরের একটি বস্তু u বেগে সরলরেখা বরাবর
ধরি m ভরের একটি বস্তু u বেগে সরলরেখা বরাবর যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে বা চলছে, সরলরেখা বরাবর চলছে। তাহলে কি লিখলাম, ধরি m ভরের একটি বস্তু u বেগে সরলরেখা বরাবর চলছে। এবার বস্তুটিকে থামানোর জন্য আমি ধরলাম বস্তুটিকে থামানোর জন্য বস্তুর গতির বিরুদ্ধে F বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। কি লিখলাম, ধরি m ভরের একটি বস্তু u বেগে সরলরেখা বরাবর চলছে, বস্তুটিকে থামানোর জন্য বস্তুর গতির বিরুদ্ধে F বল প্রয়োগ করা হলো। এবার বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করেছি, তাহলে বস্তুটির নিশ্চয়ই বেগ আস্তে আস্তে হ্রাস পাবে। এবার বেগ হ্রাস পাওয়ার ঘটনাকে কি বলি, মন্দন। তাহলে বস্তুর গতির বিরুদ্ধে F বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটিতে এ মন্দন, এখানে মন্দন হবে, তাই তো, এখানে মন্দন হবে যেহেতু বস্তুর গতির বিপরীতে ফেলেছি। এ মন্দন সৃষ্টি হলো ও s দূরত্ব যাওয়ার পর থেমে গেল। s দূরত্ব যাওয়ার পর থেমে গেল। কি লিখলাম বাচ্চাটা, m ভরের একটি বস্তু u বেগে সরলরেখা বরাবর চলছে, বস্তুটিকে থামানোর জন্য বস্তুর গতির বিরুদ্ধে F বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটিতে a মন্দন সৃষ্টি হলো ও s দূরত্ব যাওয়ার পর থেমে গেল। বুঝবো কি বললাম, এই একটা m ভরের বস্তু, আগে m ভরের একটা বস্তুটা u বেগে যাচ্ছিল, এই কোন দিকে যাচ্ছিল, এই বেগে, এই দিকে u বেগে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল u বেগে। আমি কি করলাম, বস্তুর গতির বিপরীতে F বল প্রয়োগ করলাম, বস্তু এদিকে যাচ্ছিল, বস্তুর গতির বিপরীতে F বল প্রয়োগ করলাম, এবার F বল প্রয়োগ করার পর কি হলো, বস্তুটা d দূরত্বে গিয়ে থেমে গেল, মানে ধরলাম এখানটায় গিয়ে থেমে গেল। তাহলে এখান থেকে চলা শুরু করলো এখানে, তার মানে এখান থেকে টোটাল ডিসটেন্সটা কত, d। আবার বলছি, আমি ধরে নিলাম কোন একটি m ভরের একটা বস্তুটার ভর m, ওজন এখানে m দিয়ে রেখেছি, u বেগে সরলরেখা বরাবর চলছে, বস্তুটিকে থামানোর জন্য, বস্তুটা চলছে, বস্তুকে থামানোর জন্য তার তো বিপরীত দিকে বল প্রয়োগ করতে হবে। বস্তুটা এদিকে চলছে, আমি যদি এদিকে বল প্রয়োগ করি তাহলে কি থামবে না, উল্টা আরো বেগ বেড়ে যাবে। তাহলে বস্তুটা এদিকে চলছে, আমাকে এদিক দিয়ে বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। বস্তুটিকে থামানোর জন্য বস্তুর গতির বিরুদ্ধে F বল প্রয়োগ করলাম, এর ফলে এবার বস্তুতে বল, এটা 2 নম্বর চ্যাপ্টারে আছে, বল ও গতি চ্যাপ্টার, যে আমি যখনই কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলাম সাথে সাথে তো থামবে না, আস্তে 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 বেগ হ্রাস পাবে, আস্তে 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 বেগ হ্রাস হওয়ার পরে বস্তুটা স্থির হবে। তাহলে এবার বেগ হ্রাসের হারকে কি বলছি, মন্দন। তাহলে বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটিতে a মন্দন সৃষ্টি হলো এবং s দূরত্ব যাওয়ার পর থেমে গেল। তাহলে m থেকে এইটুকুটা দূরত্ব, এখানে s ধরেছি, s দূরত্ব যাওয়ার পরে থেমে গেল। আশা করি এবার বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে কি করব, বস্তুর গতিশক্তিটা বার করব, তাই তো, বস্তুর গতিশক্তি। তাহলে বস্তুর গতিশক্তি কত হবে,
বস্তুর গতিশক্তি কি বললাম, বস্তুর গতিশক্তি হবে কত? ওই যে বস্তুটা বলের বিরুদ্ধে যতটা কার্য করেছে, মানে আমি বল প্রয়োগ করেছি তাও তো কিছুটা গেছে, এই বলের বিরুদ্ধে আমার বস্তুটা যতটা কার্য করেছে ওই পরিমাণ কার্য এই বস্তুটাতে গতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। হ্যাঁ, তাহলে এফ বলের বিরুদ্ধে কার্য কত হবে? বস্তুর গতিশক্তি সমান হবে কার্য সমান এফ ডট এস, সরি এফ গুণ এস। এফ এস কার্য করেছে, কার্য রাশিমালাই হচ্ছে এটা। আবার বলছি, কোনো একটা বস্তুকে বলের বিরুদ্ধে নিয়ে যাওয়া হলে বস্তুটা যে কার্য করে সেই পরিমাণ কার্য ওই বস্তুর মধ্যে গতিশক্তি হিসেবে সঞ্চিত হয়। তাহলে বস্তুটা যাচ্ছিল, যেতে যেতে আমি ওর বলের বিপরীত গতির অভিমুখের বিপরীত দিকে আমি বল প্রয়োগ করেছি। তাহলে এই ক্ষেত্রে বস্তুটা যে পরিমাণ কার্য করেছে এই বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করেছে সেই পরিমাণ কার্য এই এম ভরের বস্তুতে গতিশক্তি হিসেবে সঞ্চিত আছে। তাহলে বস্তুর গতিশক্তি সমান কি পেলাম? বস্তুর গতিশক্তি সমান পেলাম এফ ডট এস। এখানে নাম দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। ওকে, এফ ডট এস এখানে নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এবার এফ সমান সমান কি লিখতে পারি? আচ্ছা, এখানে এফ সমান সমান 1 না, এফ সমান সমান কি লিখতে পারি? ভর ইনটু ত্বরণ। এখানে ত্বরণ তো না মন্দন হয়েছে ওই জন্য এম এ লিখলাম আর এস টা থাকলো। তাহলে বস্তুর গতিশক্তি হলো এম এ এস। হ্যাঁ, এখন বলগতি চ্যাপ্টারে একটা সূত্র ছিল, এটা মিটে দিলাম। বলগতি চ্যাপ্টারে একটা সূত্র ছিল ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা একটা সূত্র ছিল যেখানে ভি হচ্ছে বস্তুর অন্তিম বেগ, ইউ হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, এটা হচ্ছে বস্তুর ত্বরণ বা মন্দন, আর এস হচ্ছে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব। যদি বস্তুটা ত্বরণ নিয়ে চলে, যদি বস্তুটা ত্বরণ নিয়ে চলে অর্থাৎ যদি বস্তুটার বেগ বৃদ্ধি পায় তাহলে এটা হতো প্লাস, কিন্তু যদি বস্তুর বেগ হ্রাস পায় তাহলে এখানে হয়ে যেত মাইনাস। এই ক্ষেত্রে কি হয়েছে? বস্তুর বেগ হ্রাস পেয়েছে, ইউ বেগ নিয়ে চলছিল কিন্তু একসময় এখানে বেগ কত হয়েছে? 0 হয়েছে। তাহলে আমরা এখানে এই সূত্রটাকে নিব মাইনাস। এটা বল ও গতি চ্যাপ্টারের সূত্র, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as, সেকেন্ড চ্যাপ্টারে আছে। হ্যাঁ, আচ্ছা, এবার এই ছবিতে যদি তাকাই v এর মান কত? v মানে কি বললাম? অন্তিম বেগ। অন্তিম বেগ মানে এখানে অন্তিম বেগ কত? 0, বস্তুটা তো থেমে গেছে, তাহলে 0 স্কয়ার সমান সমান u এর মান কত? u প্রাথমিক বেগ আমি u ধরেছি, u রেখে দিলাম মাইনাস 2as, ঠিক লিখলাম। মন্দন a আর অতিক্রান্ত দূরত্ব ধরেছি s, তাহলে v0 স্কয়ার সমান সমান u স্কয়ার মাইনাস 2as, যেটা ধরেছি ওটাই লিখে দিলাম। প্রাথমিক বেগকে আমি u ধরেছি, 2 থেকে গেল। ত্বরণকে আমি a ধরেছি, ত্বরণ ও লিখেছিলাম একটু আগে, a মন্দন সৃষ্টি হলো ওই জন্য a লিখেছি, আর s দূরত্ব অতিক্রম করে, যে s দূরত্ব অতিক্রম করেছে ওই জন্য s লিখেছি, আর কিচ্ছু করিনি আমি। এবার আমি তাকাবো এই যে সমীকরণ, এখানে কি আছে? as আছে, এখানেও দেখতে পাচ্ছি as আছে। তাহলে আমাকে এই সমীকরণ থেকে এই যে লাইনটা লিখেছি এই লাইন থেকে কায়দা করে আমাকে as এর মানটা বার করতে হবে। কেন বার করব? আগে as এর মানটা বার করি। u স্কয়ার মাইনাস, ঘুরিয়ে লিখছি এটাকে, তো এটা লিখতে পারি u স্কয়ার মাইনাস 2as সমান 0 লিখতে পারি। আচ্ছা, লিখতে পারি। ছবিটা আবার মিটিয়ে দিচ্ছি, ছবিটার দরকার নেই। তাহলে বা মাইনাস 2as সমান এখানে কি ছিল? প্লাস ইউ স্কয়ার, এটা হয়ে গেল মাইনাস ইউ স্কয়ার। এবার প্রশ্ন হতে পারে যে আমি as টাকে কেন নিয়ে গেলাম না? কেন আমাকে as সমান সমানই বার করতে হবে, ওই জন্য আমি as টাকে নিয়ে গেলাম না। কেন as এর মান বার করব? কারণ as এর মান এই গতিশক্তি রাশিমালাতে আছে।
দুদিককার মাইনাস কেটে গেল, তাহলে অতএব এস সমান সমান কত হলো ইউ স্কোয়ার বাই দুইটা এখানে এস এর সাথে কি ছিল গুণ, এদিকে হয়ে গেল ভাগ, তাহলে এস সমান সমান কেটে পেলাম ইউ স্কোয়ার বাই 2। এবার এখানে আমি 1 নম্বর নাম দিতে ভুলে গেছি, তাহলে এবার 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার কি করব, আমি এস এর মানটা কেন বার করলাম, 1 নম্বর সমীকরণে এস সমান সমান ইউ স্কয়ার বাই 2 বসিয়ে দেব। তাহলে অতএব 1 নং সমীকরণে বোর্ড ছোট জন্য আটলো না, ধাপে ধাপে করেছি একদম। 1 নম্বর সমীকরণে এস সমান সমান ইউ স্কয়ার বাই 2 বসিয়ে পাই কি পাই, গতিশক্তি সমান গতিশক্তি সমান কি m ইনটু ইউ স্কয়ার বাই 2, এটা তো। তো এবার এটাকে লেখা হয় এরকম করে হাফ m ইউ স্কয়ার, এটাই হচ্ছে গতিশক্তি সূত্র, হাফ m ইউ স্কয়ার। এবার আমি এটা কেন লিখলাম, এখানে হাফ মানে দুইটা কোথায় আছে নিচে, এখানে দুই নিচে আছে, m ইউ স্কয়ারটাকে উপরে 1 এর সাথে গুণ করলে m ইউ স্কয়ারই হবে, কোন সংখ্যার সাথে 1 গুণ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে এটাকে আমি এটা লিখতেই পারি। তাহলে গতিশক্তির রাশিমালা দাঁড়ালো সমান সমান হাফ m ইউ স্কয়ার। এই হচ্ছে গতিশক্তির রাশিমালা। তো বস্তুর গতিশক্তি সমান সমান হাফ গুণ ভর, অর্থাৎ বস্তুর গতিশক্তি সমান হাফ গুণ ভর গুণ বেগের স্কয়ার, হাফ গুণ ভর গুণ বেগের স্কয়ার। হ্যাঁ, বস্তুর গতিশক্তির রাশিমালা। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণটা দেখে দেখে দেখি বুদ্ধি লাগিয়ে বলতে হবে যে এই সমীকরণ অনুযায়ী কোন বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে। স্থিতিশক্তি দেখলাম ঋণাত্মক হতে পারে, কখন ভূপৃষ্ঠের নিচে চলে গেলে স্থিতিশক্তি ঋণাত্মক হয়, কিন্তু গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, উত্তর হচ্ছে না। কেন গতিশক্তি ঋণাত্মক হতে পারে না? প্রথম কথা, ভর কখনো ঋণাত্মক হতে পারে না, ভর কখনো ঋণাত্মক হতে পারে না। কোন বস্তুর যাই টুকু থাকে না কেন, বস্তুটার কিছু না কিছু ওজন থাকবেই, ওজন মানে ভর থাকবেই, তাই তো, ভর থাকবে, আয়তন থাকবে, কিন্তু কোন বস্তুর বেগ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমি বলেছি কি যে বস্তুটা গতিশক্তি ধনাত্মক বা ঋণাত্মক হবে কিনা, মানে বস্তুর গতিশক্তি ঋণাত্মক হতে পারে কিনা। ভর তো কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু বেগ কিন্তু আবার ঋণাত্মক হতে পারে, বেগ ঋণাত্মক হতে পারে, বেগ ঋণাত্মক হতে পারে। কেন বেগ ঋণাত্মক হতে পারে? আমি বললাম একটা বস্তুর বেগ উত্তর দিকে 10 কিলোমিটার, উত্তর দিকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বস্তুর দক্ষিণ দিকে বেগ কত হবে, দক্ষিণ দিকে বেগ হবে -10 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে ভেক্টর, বেগ হচ্ছে ভেক্টর রাশি, ওই জন্য সাধারণত ভেক্টর রাশির মানের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মকের ব্যাপারটা আসে। যেমন বল হচ্ছে ভেক্টর রাশি, সেক্ষেত্রে আসে একত কার্যই ব্যতিক্রম। যাই হোক, এখন বেগ যদি ধনাত্মক হয়, বেগ যদি ধনাত্মক হয় তাহলে তো গতিশক্তি ধনাত্মক হবেই। বেগ ব্যাপারটা বোঝাচ্ছি না, আমি জানি। বেগ যদি ধনাত্মক হয়, ধরলাম আমি হাফ গুণ ভরকে ধরলাম m, এটাকে বেগকে ধরলাম 2 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে, রাশিটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? পজিটিভ, মাইনাসের কোনো গল্পই না, তাহলে মাইনাস কোথা থেকে আসবে, আসবে না। আবার যদি এখানে বেগটা যদি মাইনাস হয়ে যায়, হাফ গুণ m গুণ -2 স্কয়ার, তাহলে এক্ষেত্রে মাইনাস চলে এসেছে, তার মানে বস্তুর গতিশক্তি হয়ে যাবে ঋণাত্মক না। কেন? -2 এর স্কয়ার হবে +4, -2 এর স্কয়ার হবে +4, অর্থাৎ কোন বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। কেন পারে না? এই যে ইউ স্কয়ার আছে, ইউর মধ্যে যদি প্লাস এর মান বসাই তাহলে প্লাস মানই পাবো, যদি মাইনাস মান বসাই
তাহলে প্লাস মান পাবো, কারণ মাইনাস দিয়ে কোনো রাশির যদি স্কোয়ার করি তাহলে সেটা প্লাস হয়, আর প্লাস রাশির যদি হোল স্কোয়ার করি তাহলে তো সেটা প্লাস হবে। ওই জন্য কোনো বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। স্থিতিশক্তি পারে, এটা হচ্ছে গতিশক্তি স্থিতিশক্তির মধ্যে পার্থক্য। স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, গতিশক্তি হবে সর্বদাই ধনাত্মক। দৈনন্দিন জীবনে গতিশক্তির প্রয়োগ, দৈনন্দিন জীবনে গতিশক্তির প্রয়োগ, গতিশক্তি কোথায় কোথায় দেখতে পাই? এক্ষেত্রে আগে একটা জিনিস বলবো, যে স্থিতিশক্তি গতিশক্তি পরস্পরের মানে স্থিতিশক্তি ও গতিশক্তি এদের যোগফলটা ধ্রুবক থাকে, এটা প্রমাণটা করব। তার আগে গতিশক্তির ব্যবহারিক প্রয়োগটা দেখি। বাস্তব জীবনে স্থিতিশক্তি যেমন দেখলাম স্প্রিং, তারপর পেনের হাতুড়ি, তেমন গতিশক্তি দেখি। 1 নাম্বার, কোনো অ্যাথলেটিক মানে যারা হাই জাম্প না লং জাম্প, হাই জাম্প না লং জাম্প, হ্যাঁ লং জাম্প খেলা একটা হয়। লং জাম্প খেলা কি? লং জাম্প খেলা হচ্ছে কোন একটা প্রতিযোগী এরকম করে দৌড়ে দৌড়ে আসে, দৌড়ে দৌড়ে এসে লাফ দেয়, লাফ দিয়ে কে কত দূরে লাফাতে পারে, কে কত দূরে লাফাতে পারে। এখন কোনো একটা ব্যক্তি তো থেমেও লাফ দিতে পারে, কিন্তু সে দৌড়ে এসে লাফ দেয় কেন? একটা প্রশ্ন যদি করি, যদি ওই যে খেলোয়াড়টা আছে, ওই খেলোয়াড়টা দাঁড়িয়ে থেকে যদি লাফ দেয় তাহলে সে বেশি দূর যাবে, না যদি দৌড়ে এসে লাফ দেয় তাহলে সে বেশি দূর যাবে? সবাই বলবে যে যদি সে দৌড়ে এসে লাফ দেয় তাহলে সে বেশি দূর যাবে। এবার কেন? কারণ যখনই ওই দৌড়াচ্ছে ওর মধ্যে একটা শক্তির আবির্ভাব হচ্ছে, সেই শক্তির জন্য সেই এবার দৌড়ে 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 আসছে, দৌড়ে আসার সময় তার মধ্যে একটা শক্তি আসলো, সেই শক্তি দিয়ে যখন সে লাফ দিচ্ছে তখন সে অনেক দূর যেতে পারছে। যে যত জোরে দৌড়াবে সে তত বেশি দূরে যাবে। ঠিক একই কারণে ক্রিকেটে বল করার সময় যারা দৌড়ে বল করে ওদের বলের স্পিড বেশি হয়, কারণ ওদের ক্ষেত্রে গতিশক্তিটা বেশি হয়। তো এই গেল একটা গতিশক্তি। কারণ গতিশক্তি তার মানে কি? গতির জন্য শক্তি লাভ করছে। এমনি দাঁড়িয়ে থেকে লাভ করলে কিন্তু অত দূর যেতে পারবে না, কিন্তু যেই দৌড়ে এসে যখন লাভ দিয়েছে তখন সে অনেক দূর যেতে পারছে। আর একটা জিনিস কি, লং জাম্প হলো, আর একটা উদাহরণ কি দেওয়া যায় গতিশক্তির ক্ষেত্রে? লং জাম্প। তারপর পালতোলা নৌকা চলে, পালতোলা নৌকা বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে চলে। ফুটবলে লাথি মারা, ফুটবলকে যদি আমি এরকম পা ঠেকি রাখি কোনোদিনই যাবে না, কিন্তু ফুটবলকে যদি দূর থেকে নিয়ে এসে লাথ মারি তাহলে ফুটবল ছিটকে চলে যাবে। এরকম আছে গতিশক্তির অনেক ব্যবহারিক প্রয়োগ, এখন মনে পড়ছে না তো। লং জাম্প বললাম, বাতাস জোরে প্রবাহিত হলে, হ্যাঁ। আর একটা বন্দুক থেকে গুলি ছুড়লে কাঁচের জানালা ভেদ করে যেতে পারে। বন্দুক থেকে কেন? আমি একটা ঢিলকে একটা কাঁচের জানলা থেকে, ঢিল আর কাঁচের জানলার গল্পটা, গতিশক্তি কত মজার। স্থিতিশক্তি গতিশক্তি আমরা বাস্তবে কত দেখতে পাই। এই একটা কাঁচের জানলা, আমি এখান থেকে ঢিল ছুড়লাম, কাঁচের জানলাটা ফাটলো না, ধরে নিলাম ফাটলো না। এবার আমি এই এত দূর থেকে ছুড়লাম, কাঠের জানলাটা ফাটবে কি ফাটবে না? ফেটে যাবে। কেন? যত দূর থেকে আসছে তত ওর কি, তার মানে যত ওর বেগ যতক্ষণ পাচ্ছে তার মানে কি ওর শক্তিটা বেশি হচ্ছে। হ্যাঁ, এখানে হয়তো ফেটে যেতে পারে, কিন্তু এখানে যে হারে ফাটবে এখানে ওর থেকে বেশি হারে ফাটবে। যত দূর থেকে আসবে তত তার বেগ বাড়বে, আর বেগ বাড়লে গতিশক্তির মানও বাড়বে। এই গেল স্থিতিশক্তি গতিশক্তি। নেক্সট যেটা সূত্র সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। ভেরি 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 ইম্পর্টেন্ট। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তি মানে আমরা কি দেখলাম? যান্ত্রিক শক্তির কটা ভাগ? যান্ত্রিক শক্তির কটা ভাগ?
দুটা ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র একদম সহজ ভাষায় বলতে গেলে, বইয়ে অনেক কি করে লেখা আছে, মোট কথা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল ধ্রুবক। বুঝাচ্ছি, স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল ধ্রুবক। ব্যাস, এইটাই হচ্ছে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র। স্থিতিশক্তি প্লাস গতিশক্তির মান ধ্রুবক, অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তির মানে কোনো পরিবর্তন হয় না। বইয়ে কি লেখা আছে, ঘর্ষণ বা অন্য কোনো অপচয় বলের ক্রিয়ায় যদি কোনো শক্তির অপচয় না ঘটে, শক্তির অপচয় যদি না ঘটে, তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি, এই যে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ বস্তুর মোট যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি আর প্লাস গতিশক্তি মানে যান্ত্রিক শক্তি লিখেছিলাম, তাহলে মোট যান্ত্রিক শক্তি বস্তুর ধ্রুবক থাকে। কি করে থাকে, কি করে থাকে বস্তুর একটা যান্ত্রিক শক্তি ধ্রুবক? বোঝা যাচ্ছে না হয়তো। কোন বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি ধ্রুবক থাকে, একটু একটু বোঝাই। এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। আমি এখান থেকে একটা বলকে ছুড়লাম, ধরলাম এই উচ্চ অবধি গেল। একটু যদি করি, আমি বললাম কোন একটা বস্তু গতিশীল হলেও সে শক্তি লাভ করে, কোন বস্তু স্থির থাকলেও সে শক্তি লাভ করে, তাহলে তো সে সবসময় শক্তি লাভ করছে। স্থিতিশক্তির ক্ষেত্রে দেখছি স্থির থাকলে শক্তি লাভ করছে, গতিশক্তির ক্ষেত্রে যখন বস্তুটা গতি নিয়ে চলছে সেক্ষেত্রে শক্তি লাভ করছে, তাহলে সে সবসময় তো শক্তি লাভ করছে। হ্যাঁ, সে সবসময় শক্তি লাভ করছে, কিন্তু লাভ করছে কি করে? যখন আমি বস্তুটাকে উপরে ছুড়ছি তখন এর একটা আমি নিশ্চয় একটা বেগ দিয়ে ছুটছি, নিশ্চয়ই একটা বেগ দিয়ে ছুটছি। যখন আমি বেগ দিয়ে ছুটছি এই পয়েন্টে গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ। কেন গতিশক্তি সর্বোচ্চ? গতিশক্তি সর্বোচ্চ কেন? কারণ আমি এখান দিয়ে যে গতিটা ফেলেছি সেটা উপরে গিয়ে আস্তে আস্তে হ্রাস পাবে, বাড়বে তো না, ওই জন্য তার মানে গতির বেগের মানটা হ্রাস পাচ্ছে, গতিশক্তির মানও হ্রাস পাবে। কি হচ্ছে, যখন বস্তুটা উপরে উঠছে গতিশক্তির মান কমছে, গতিশক্তির মান কমছে। কেন কি গতি কমবে তো? যখন আমি কোনো একটা বস্তুকে উপরে ফেললাম, যে স্পিড নিয়ে ফেলবো আস্তে 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 দেখতে পাবো স্পিড কমে গেছে, স্পিড কমে গিয়ে থেমে গেছে, থেমে গিয়ে আবার সাথে সাথে নিচে পড়বে। তাহলে যখন আমি কোনো একটা বস্তুকে আমি যখন উপরে ফেলছি, যখন কোনো একটা বস্তুকে আমি উপরে ফেলছি তখন বস্তুর গতিশক্তি হ্রাস পাচ্ছে, গতিশক্তি হ্রাস পাচ্ছে, কিন্তু স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। গতিশক্তি যে হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ গতিশক্তি ধরলাম আমি এটা, গতিশক্তি যে হারে হ্রাস পাচ্ছে মানে এটা গতিশক্তি, গতিশক্তি যে হারে হ্রাস পাচ্ছে স্থিতিশক্তিও সেই ঠিক একই হারে বৃদ্ধি পাচ্ছে। বুঝাতে পারছি? যখন কোন একটা বস্তুকে উপরে উঠাচ্ছি তখন উপরে উঠানোর সময় গতিশক্তি হ্রাস পাচ্ছে, বেগই তো হ্রাস পাচ্ছে, বেগ মানে গতি হ্রাস পাচ্ছে, গতি হ্রাস পেলে গতিশক্তিও হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস পাচ্ছে কিন্তু স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। এবার স্থিতিশক্তি কোথায় সর্বোচ্চ হচ্ছে? এই যে যখন একদম উপরে উঠে যাচ্ছে এই জায়গাতে স্থিতিশক্তি সর্বোচ্চ হচ্ছে। গতিশক্তি সর্বোচ্চ ছিল কখন? যখন সেটা ভূপৃষ্ঠ থেকে যখন আমি বেগ নিয়ে ছুড়েছিলাম তখন সেটার গতিশক্তি ছিল হচ্ছে সর্বোচ্চ, কিন্তু যখন সেটা বস্তুটা যখন আস্তে আস্তে উপরে উঠছে তখন সেক্ষেত্রে বস্তুর গতিশক্তি আস্তে 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 হ্রাস পাচ্ছে কিন্তু স্থিতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। মানে স্থিতিশক্তি বৃদ্ধি পাচ্ছে কেন? কারণ বস্তুটার বেগ হ্রাস পাচ্ছে, বেগ হ্রাস পাচ্ছে মানে কি বস্তুটা স্থির হচ্ছে, এখানে হচ্ছে তার শক্তি হলো সর্বোচ্চ,
স্থিতিশক্তি হলো সর্বোচ্চ। আবার যখন বস্তুটা নিচে পড়ছে তখন এবার উল্টো ঘটনা ঘটছে, বস্তুর স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে, বস্তুর স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে, বস্তুর স্থিতিশক্তি হ্রাস পাচ্ছে, আর গতিশক্তির মান বৃদ্ধি পাচ্ছে। কারণ যখন বস্তুটা উপর থেকে নিচে পড়ে তখন তখন বেগ বাড়তে থাকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে বেগ নিয়ে উপরে ছুটবো, আমি যে পরিমাণ বেগ নিয়ে উপরে ছুটবো, নিচে আসবে সেই একই পরিমাণ বেগ নিয়ে। যে পরিমাণ বেগ নিয়ে ছুটবো ঠিক সেই পরিমাণ বেগ নিয়ে নিচে এসে পড়বে একদম। তাহলে কি হচ্ছে, গতিশক্তি একটু বুঝাই ব্যাপারটা কি। ধরলাম এখানটায় যখন ছিল তখন গতিশক্তি হচ্ছে 10, এককটা একক ভুলে গেলাম আমি। স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি হবে 0, কারণ ভূপৃষ্ঠের স্থিতিশক্তি কত ধরা হয়? 0 ধরা হয়। তো তাহলে 0, এখানে 10, তাহলে 0 আর 10 যোগ করে হলো 10। এবার যখন বস্তুটা উপরে উঠবে, উপরে ওঠার সময় তখন গতিশক্তি কত হবে? হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস পাবে 5, গতিশক্তি ধরলাম হয়ে গেল 7, তখন স্থিতিশক্তি বেড়ে হয়ে যাবে 3, তাহলে 7 3 যোগ করে হলো 10, এরকম হিসাব আছে। হ্যাঁ, এরপরে ধরলাম গতিশক্তি কমছে, কিন্তু আস্তে আস্তে গতিশক্তি কমে কমে করলাম 5, তাহলে স্থিতিশক্তি হয়ে যাবে 5, তাহলে 5 এর 5 হলো 10। তার মানে দেখছি বস্তুটা যখন উপরে উঠছে কি হচ্ছে, গতিশক্তির মান কমছে কিন্তু স্থিতিশক্তির মান বাড়ছে। এবার গতিশক্তি যে হারে কমছে স্থিতিশক্তি সেই হারে বৃদ্ধি পাচ্ছে। যেমন ঠিক এদের জন্মের ক্ষেত্রে যে হারে কোন একটা দেশে যে হারে জন্মগ্রহণ করছে সেই হার ঠিক যতজন মরছে ঠিক ততজন জন্মগ্রহণ করছে, দেশের জনসংখ্যা বদলাবে? বদলাবে না। ঠিক তেমনি এর গতিশক্তি যত হ্রাস পাচ্ছে স্থিতিশক্তি ঠিক তত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলের মানটা পাল্টাচ্ছে না। আর স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। কোন একটা যান্ত্রিক শক্তি, এবং এইটাকে বলা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ ঘর্ষণ বা অন্য কোনো অপচয় বলের ক্রিয়ায় যদি কোনো বল নষ্ট না হয় তাহলে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল হবে সর্বদা ধ্রুবক। এটার প্রমাণ করব, এতক্ষণ যেরকম ভাষা দিয়ে বললাম, এবার প্রমাণ করব এটাকে। বাস্তবে প্রত্যেকটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি গতিশক্তি থাকে। যখন গতিশক্তি সর্বোচ্চ হয় স্থিতিশক্তি হয় 0, যখন স্থিতিশক্তি সর্বোচ্চ হয় গতিশক্তি হয়, যখন স্থিতিশক্তি 0 গতিশক্তি সর্বোচ্চ, যখন গতিশক্তি 0 স্থিতিশক্তি সর্বোচ্চ। এবার এর প্রমাণ দেখব। এর প্রমাণ মুখে তো বললাম, এরকম তো ভ্যাট ভ্যাট করে লিখে দিলাম, কি করে বুঝছি আমি? প্রমাণটা দেখব, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। এটা ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ। এই উচ্চতায় একটা বস্তু আছে। আমি এখানে এ পয়েন্ট নাম দিলাম, এখানে বি পয়েন্ট নাম দিলাম, আমি সি পয়েন্ট নাম দিলাম, আমি 3টা পয়েন্ট নিলাম। হ্যাঁ, 3টা পয়েন্ট নিলাম। যান্ত্রিক শক্তি মানে কি লিখলাম? যান্ত্রিক শক্তি মানে কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, ব্যাস। এটা এইচ উচ্চতা, এই টোটাল উচ্চতাটা হচ্ছে এইচ। আমি এই বিন্দুতে আর বস্তুর একটা ভর নিয়ে নিলাম। বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে m, আর নিচে ত্বরণ কাজ করছে, নিচে অভিকর্ষ ত্বরণ g। এগুলা ভাষায় লিখতে হবে। যে ধরি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা বস্তু আছে, এগুলা ভাষায় বই লেখা আছে, মেন হচ্ছে কনসেপ্ট বুঝা। হ্যাঁ, কিছুই না, একটা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় একটা m ভরে একটা বস্তু আছে। আমি 3টা পয়েন্ট কনসিডার করলাম, a b c। তার মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ, মানে এখানে বেগ 0, আর সি এখানে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ, আর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, মাঝামাঝি বা এখানে উপর নিচে নিলে একটা হলো মাঝামাঝি কোনো একটা জায়গা। এই বিন্দুতে যান্ত্রিক শক্তি, এই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হবে?
স্থিতিশক্তির রাশিমালা কি পেলাম? বস্তুর ভর m, অভিকর্ষজ ত্বরণ g, আর উচ্চতা কত h। তাহলে ওই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি mgh। ওকে, নেক্সট। তাহলে এই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হলো এবং গতিশক্তি, এবং এই বিন্দুতে গতিশক্তি কত? এই বিন্দুতে গতিশক্তি কত? 0। এখানে তো কোনো বস্তুর বেগই নাই। কিছুক্ষণের জন্য বস্তুটাকে যখন উপরে ছোড়া হবে তখন তার বেগ কিছুক্ষণের জন্য বস্তুটা থেমে যায়, খুব অল্প সময়ের জন্য যদি লক্ষ্য করা যায় তাহলে বস্তুটা থেমে যাবে। তাহলে কি বসাবো? হাফ গুণ m গুণ 0 স্কয়ার। কোন সংখ্যার সাথে 0 গুণ করলে কত হলো? 0। তাহলে এই বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হলো mgh, গতিশক্তি হলো হাফ mv স্কয়ার। v এর মান যেহেতু 0 জন্য হলো 0। বোঝা গেল এটুকুটা? তাহলে আমাদের বস্তুর এই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হচ্ছে? এই বিন্দুতে যান্ত্রিক শক্তি স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত বেরিয়েছে? mgh। গতিশক্তি কত বেরিয়েছে? প্লাস 0। এবার কোন সংখ্যার সাথে 0 গুণ যোগ করলে সেই সংখ্যাটাই হয়, তাহলে mgh। ওকে, নেক্সট। এবার বি বিন্দুতে ধরার আগে আমি ধরলাম যখন বস্তুটা নিচে পড়ছে তখন এইটুকুটা ডিসটেন্স হচ্ছে x, এই ab-টা হচ্ছে x। ab-টাকে আমি x ধরে নিলাম, ab-টাকে আমি x ধরে নিলাম। ঠিক আছে, ab-টাকে x ধরে নিলাম। তাহলে বি বিন্দুতে এবার লিখব বস্তুর স্থিতিশক্তি। কালি দেখা যাচ্ছে? বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হবে? বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হবে? বস্তুর ভর m g। হ্যাঁ, এবার এইচ এ চেঞ্জ হবে। কেন এইচ এ চেঞ্জ হবে? এবার বস্তুটা বি পয়েন্টে চলে এসেছে, বস্তুটা বি পয়েন্টে চলে এসেছে। তাহলে তো আর এইচ ধরা যাবে না, কারণ এইচ তো হচ্ছে আমার এইটুকুটা, তাহলে তো এইচ ধরা যাবে না। এবার আমি ab কে x ধরে নিয়েছি, এইটুকুটা x। তাহলে এইচ থেকে এই x টুকু বাদ দিলে আমি bc পাবো না। উচ্চতা আমাকে বস্তুটা আমি ধরে নিলাম বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি মানে বস্তুটা উপরে গেছে, নিচে এবার বি বিন্দুতে চলে এসেছে। তাহলে আমাকে কতটুকুটা উচ্চতা লাগবে? এই bc এইটুকুটা উচ্চতা লাগবে। এবার এইটুকুটা হচ্ছে গোটাটা হচ্ছে h, আর এইটুকুটা হচ্ছে x, মানে ab-টা হচ্ছে x। তাহলে h থেকে x বাদ দিলে আমি এইটুকুটা পাবো। তাহলে বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি mg h - x। আবার বলছি, h হচ্ছে a থেকে c, বস্তুটা নেমে বি বিন্দুতে এসেছে, তাহলে আমাকে এইটুকুটা ডিসটেন্স কনসিডার করতে হবে, যেহেতু আমি বি বিন্দুতে বার করছি। এইটুকুটা আমার নাই, কারণ আমার এইটুকুটা চলে এসেছে। এখান থেকে এইটুকুটা ডিসটেন্স হচ্ছে h, মোট এইটুকুটা h ধরলাম, এইটুকুটা 10 সেমি, এইটুকুটা 7 সেমি। তাহলে এইটুকুটা কত সেমি হবে? এই গোটা দাগ হচ্ছে 10 সেমি, এইটুকুটা হচ্ছে 3 সেমি। তাহলে এটা কত সেমি হবে? 7 সেমি। কি করে পেলাম? 10 থেকে 3 বাদ, ঠিক তেমনি h থেকে x বাদ দিয়েছি, mg h - x, mg h - x। তাহলে এবার কোণাকুনি যদি গুণ করি, তাহলে কত হচ্ছে? mg h - mgx। তাহলে বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হলো? বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হলো mgh - mgx। এবার দেখবো বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হচ্ছে। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হচ্ছে? তাহলে বি বিন্দুতে বস্তুর গতিশক্তির রাশিমালা কি হবে? গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র হচ্ছে হাফ m v স্কয়ার, হাফ m v স্কয়ার। তাহলে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হবে হাফ m v স্কয়ার। এখন এটা মিটাচ্ছি। এই বিন্দুতে বস্তুর যান্ত্রিক শক্তি মোট কত পেলাম? mgh, এটা লিখে রাখলাম। বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি হলো mgh - x। এটা হয়ে গেল। এরপরে এটা মিটিয়ে দিলাম, এটা মিটিয়ে দিই। তারপরে হচ্ছে বি বিন্দুতে প্রথম দিকে করি। এই বিন্দুতে কত বেরোলো? এই বিন্দুতে বেরোলো mgh।
বি বিন্দুতে স্থিতিশক্তি কত বেরোলো? বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি mg h মাইনাস এক্স, বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি mg h মাইনাস এক্স, তাহলে গুণ করে বেরোলো mg h মাইনাস mg x, mg h মাইনাস mg x। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি সমান সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম এর মানটা তো জানা আছে, কিন্তু এখানে ভি এর মানটা আবার জানা নাই। কেন ভি এর মান জানা নাই? কারণ কোন একটা বস্তুকে উপরের দিকে ছুড়লে, এখানে তো বেগ ছিল, আমি ধরলাম বস্তুটা আমি ভি বেগ নিয়ে ছুড়েছিলাম, ভুলে গেছে, ভি বেগ নিয়ে ছুড়েছিলাম, বস্তুটার এখানে বেগ হয়েছিল 0। ওই জন্য এর আগে আমি জানতাম এখানে বেগ 0 এই বিন্দুতে, ওই জন্য এর আগের বার 0 বসিয়ে হয়ে গেছিল। কিন্তু এবার তো আমি জানি না যে এখানে বেগ কত হবে, ওই বেগটাই বার করতে হবে। তাহলে বেগটা কি করে বার করব? বেগটা বার করব হচ্ছে বেগটা কি করে বার করব? এখানকার বেগটা বার করতে হবে, তাই তো? এখানে 0, এখানে বেগ বার করতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকুটার ডিসটেন্স কত? এইটুকুটার ডিসটেন্স x। বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হবে? এটা এখানে বেগ কত ছিল? u সমান সমান 0। এখানে আমাকে বার করতে হবে v, এইটুকুটা ধরেছি x, আর নিচে তখন কাজ করছে g, পেয়ে গেছি। তাহলে কি সূত্র ফেলবো? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। হ্যাঁ, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার। এবার অভিকর্ষ ত্বরণে যখন নিচের দিকে নামবে তখন হবে 2gh। এখানে gটা কি? gটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ আর hটা হচ্ছে উচ্চতা। v এর মান বার করতে হবে, তাহলে v স্কয়ার রেখে দিলাম। u এর মান কত? u এর মান 0, কারণ বস্তুটা যখন বেগ 0 ছিল তারপর থেকে নিচে পড়া শুরু করেছে, এখানে এসে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে? এই x দূরত্ব অতিক্রম করেছে। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u এর মান 0 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু h এর মান কত? h এর মান হচ্ছে h এর মান x, h এর মান হলো x। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2gx, অতএব v স্কয়ার ইজ ইকুয়াল টু কত হলো? 2gx। v স্কয়ার ইজ ইকুয়াল টু হলো 2gx, বসিয়ে দিলাম এখানে 2gx, তাহলে হাফ ইনটু 2gx, 2 কেটে গেল, তাহলে কি বেঁচে থাকলো? mgx। তাহলে বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি mgh মাইনাস mgx, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি হাফ mv স্কয়ার সমান হাফ mv স্কয়ার। এর মান কি থেকে বার করলাম? বলগতি চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের সূত্র v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, কিন্তু অভিকর্ষ যখন পড়বে তখন হয়ে যাবে প্লাস 2gh। এবার এখানে বেগ ছিল 0, u সমান 0, এখান থেকে আমি এই পয়েন্টে বি পয়েন্টে বেগটা বার করব, তাহলে এটা হচ্ছে আমার অন্তিম বেগ। এখানে ভিটা আমাকে বার করতে হবে, জন্য v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার, u এর বদলে 0 প্লাস 2g, আর উচ্চতা কত নেমেছে? h কিন্তু বসাবো না, h হচ্ছে a থেকে একবার c, কিন্তু আমার এসে কোথায়? a থেকে b, a থেকে b এর ডিসটেন্স হচ্ছে x, ওই জন্য বসালাম 2gx। এবার এই v স্কয়ার এর বদলে এখানে 2gx বসিয়ে দিলাম। এই 2টা নিচে আছে, এই 2টা উপরে আছে, 2 কেটে গেল, তাহলে m * g * x হলো mgx। তাহলে অতএব বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হবে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তাহলে mgh মাইনাস mgx, এটা হলো স্থিতিশক্তি, এটা হলো স্থিতিশক্তি, প্লাস গতিশক্তি কত বেরিয়েছে? mgx প্লাস mgx মাইনাস mgx কেটে গেল, তাহলে কত বেঁচে থাকলো? mgh। তাহলে বি বিন্দুতে, এ বিন্দুতে কত পেয়েছিলাম? মোট যান্ত্রিক শক্তি mgh, বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি পেলাম
mgh। এবার যদি সি বিন্দুতেও যদি mgh পেয়ে যায় মোট যান্ত্রিক শক্তি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে মোট যান্ত্রিক শক্তি অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। তাহলে এ বিন্দুতে বেরোলো mgh, বি বিন্দুতেও বেরিয়ে গেছে mgh। সি বিন্দুতে বের করা সোজা, বি বিন্দুতে বের করাটা একটু ঝামেলা। সি বিন্দুতে, এবার সি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি, আর তুই করবো না। সি বিন্দুতে এবার, তাহলে সি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি কত হবে? শূন্য। ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি কত হয়? শূন্য। তাহলে সি বিন্দু মানে কোথায়? একদম বস্তুটা এবার ভূপৃষ্ঠে চলে এসছে, তাহলে সি বিন্দুতে কোনো বস্তুর স্থিতিশক্তি কত হবে? শূন্য। ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তি আমরা ধরি শূন্য। আর গতিশক্তি হবে কত? সর্বোচ্চ। আমি একটু আগে বললাম যে কোন বস্তুকে যে বেগ নিয়ে ছুড়বো, যে বেগ নিয়ে উপরের দিকে ছুড়বো, বস্তুটা যখন নিচের দিকে নামবে তখন এখানে এসে ওই একই বেগটা পাবে। ধরলাম এখানে আমি 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে এটাকে যদি আমি ছুড়ি, তাহলে এটা যখন নিচে আসবে তখন এখানে যেটা বেগ হবে ওটা হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে, তাহলে সি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত হলো? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। এবার এখানে ভি স্কয়ারের মানটা বসাতে হবে, ওই একই সূত্র, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। ইউর মান কত? ইউর মান 0, তাহলে ভি স্কয়ার সমান কত হলো? 0 স্কয়ার প্লাস 2g, আর উচ্চতাকে কত ধরেছি? উচ্চতা এবার কিন্তু x না, এবার a থেকে c বিন্দুতে বের করছি কিন্তু, তাহলে c বিন্দুতে ভি স্কয়ারের মান কত? তাহলে c বিন্দুতে এখান থেকে এটা h ধরলাম, তাহলে 2gh, তাহলে ভি স্কয়ার সমান কত হলো? 2gh। এবার এখানে ভি স্কয়ার এর বদলে বসিয়ে দেই 2gh, তাহলে 2gh 2 কেটে গেল, কত বেঁচে থাকলো? mgh, mgh। তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত হলো? সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হলো, স্থিতি শক্তির মান হচ্ছে 0, এই যে স্থিতি শক্তির মান 0 সি বিন্দুতে, আর যান্ত্রিক শক্তির মান বেরালো, এই গতি শক্তির মান বেরালো mgh। তাহলে সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির মান বেরালো mgh। তাহলে এ বিন্দুতে বেরালো কত মোট যান্ত্রিক শক্তির পরিমাণ? mgh। বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ mgh। সি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ mgh। অর্থাৎ বলা হচ্ছে যে অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। ধ্রুবক থাকে মানে কি? এদের যে যোগফল, এই যে স্থিতিশক্তি গতিশক্তির যোগফল, এদের মান সর্বদা এটাই থাকছে, এটা ছাড়া পরিবর্তন হচ্ছে কি? হচ্ছে না। এটাই বলা হচ্ছে যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কোন একটা বস্তুর মোট যান্ত্রিক শক্তির মান সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে, এই গেল যান্ত্রিক শক্তির ইন্টিগ্রাল সূত্র, এবং 5 নম্বর চ্যাপ্টার শেষ হলো।